হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত এই অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এইখানে প্রথমে প্রশ্নটা দেখি কি বলা আছে। প্রশ্নে বলা আছে রূপা লিমিটেড প্রতিটি 40 টাকা দরে 30,000 শেয়ারে বিভক্ত। এটা হচ্ছে অনুমোদিত, এটা গুণ করে 12 লক্ষ টাকা হয়েছে, যেটি অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন নিয়ে আমাদের প্রথমে কিন্তু জাবেদা হবে না, তাই না? অনুমোদিত মূলধন নিয়ম রক্ষার্থে লিখতে হয়। কোম্পানি 25,000 শেয়ার 2 টাকা অধিহারে ইস্যু করেছে, তার মানে কি এটা অধিহার আছে অঙ্কের মধ্যে। শেয়ার ইস্যু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রথম দেখতে হবে সেটি হচ্ছে আবেদনপত্র কতটা পাওয়া গেছে আর কত টাকা দামে শেয়ারটা বিক্রি করেছে। আমার সামনে যারা আছে একটু খেয়াল করো। এই শেয়ার ইস্যু অঙ্ক করার ক্ষেত্রে আমরা যদি 3টা বিষয় খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারি অঙ্কের মধ্যে হতে, 3টা বিষয় 3টা জিনিস, তাহলে অঙ্ক একদম সহজ। প্রথমত কয়টা আবেদনপত্র পাওয়া গেছে, দ্বিতীয়ত কয়টা ইস্যু করা হয়েছিল, আর তৃতীয়ত কত দামে ইস্যু করেছে। এখন ওই দামের মধ্যে 2টা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে মূল টাকা আর একটা অধিহার। আমরা জানি অধিহার যোগ হয় আর অবহার বাদ যায়, তো যাই হোক অবহারের অঙ্ক যখন করব তখন অবহার সম্পর্কে বলবো, এখন অধিহার। তো এখন আমরা প্রথমে দেখব তাহলে কয় টাকা দামে শেয়ার বিক্রি করেছে। এই যে 40 টাকা একটা শেয়ারের মূল প্রাইস, অভিহিত মূল্য, ইস্যু মূল্য হচ্ছে এই দুটো যোগ করে, তাহলে 40 আর 2 42 টাকা দরে শেয়ার বিক্রি করেছে। তাহলে আমরা প্রথম যে জাবেদাটা করি সেটা 42 দিয়ে গুণ করব। এখন কয়টা শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে দেখো। কোম্পানি 25,000 ইস্যু করেছে, পাওয়া গেছে 26,000। তাহলে যে কিছুক্ষণ আগে বললাম 3টা জিনিস আমাদের বের করতে হবে। একটা হচ্ছে কয় টাকা দামে বিক্রি করেছে, 42 টাকা দামে। কতটি ইস্যু করেছে, 25,000। পাওয়া গেছে কতটি, 26,000। এই 3টা জিনিস আমরা কিন্তু নির্ণয় করলাম। এইবার আমরা আস্তে আস্তে অঙ্কে যাব। ক নাম্বারে বলেছে মোট অধিহারের পরিমাণ। তো অধিহারের পরিমাণ যতটি শেয়ার ইস্যু করেছিলাম তাহাই তো আমরা বিলি করেছি, সেই জন্য যতটি শেয়ার ইস্যু করেছি তাকে অধিহারের টাকা দিয়ে গুণ করব, একদম সহজ হয়ে গেছে। তাহলে এই 25,000কে 2 দিয়ে গুণ করলেই ক নাম্বারের অধিহারের পরিমাণ হবে। তো যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি। খেয়াল করো, ছক আঁকলেও হবে না আঁকলেও হবে, আমি ছক আঁকছি, সমস্যা নেই। এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, কোম্পানি 25,000 শেয়ার 2 টাকা অধিহারে ইস্যু করেছিল। তাহলে হবে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ গুণ এই যে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার। এখন অনেকের মনে হতে পারে এখানে লেখা আছে ইস্যুকৃত, ইস্যু করা হলো, কিন্তু বিলিকৃত লিখলাম, কারণটা কি? কারণ এখানে 25,000 শেয়ার ইস্যু করেছিলাম, পেয়েছি 26,000। তো আমি যখন বিলি করব তখন 25,000ই তো বিলি করব, তাই না? তো 25,000ই যেহেতু বিলি করব, সেজন্য যাহা ইস্যুকৃত তাহাই বিলিকৃত। তাই এই 25,000 শেয়ারের পরিমাণই হবে বিলিকৃত শেয়ার। যে শেয়ারটা ইস্যু করেছিলাম সেটাই বিলিকৃত। সেজন্য বিলিকৃত শেয়ার এই যে 25,000 গুণ 2 টাকা। 25,000 কোথায় পেলাম, এই যেটা ইস্যু করেছিলাম তাহাই বিলি করেছিলাম। আর 2 টাকা তো প্রশ্নে দেওয়া আছে, এই দুটো গুণ করে এই 50,000 টাকা, 50,000। এটা হচ্ছে মোট অধিহার। আমার সামনে যারা আছে তোলা হয়েছে? আচ্ছা, এবার আমরা আবার উদ্দীপকে যাব। খ নাম্বারে কী বলেছিল দেখার জন্য। তো খ নাম্বারে কী বলেছিল সেটা জানার জন্য আবার উদ্দীপকে চলে আসলাম। জাবেদা, শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে 2 নাম্বারে সাধারণত জাবেদা থাকে। তো এইখানে এই অঙ্কে কয়টা জাবেদা হবে এটাও একটা বিষয়, একটু খেয়াল করো আমার সামনে যারা আছো। এই অঙ্কে শেয়ারে আবেদনের অর্থ যে পাওয়া যাবে, ব্যাংকে জমা হবে, তার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট একটা। আচ্ছা, তো পরবর্তীতে ওই আবেদনপত্রের অর্থ কিছু মূলধনী স্থানান্তর করব, কিছু অধিহারে স্থানান্তর করব, অতিরিক্ত থাকলে ফেরত দিব, তার জন্য আরেকটা হবে, 2টা। আর যদি শেয়ার অবলোককের কমিশন থাকে আরেকটা হবে। তো এই অঙ্কে কি শেয়ার অবলোককের কমিশন আছে? নাই, তার মানে 2টা জাবেদা হবে। তো 2টা জাবেদা আমি ধাপে ধাপে করে দেখাচ্ছি। আমার সামনে যারা আছে জাবেদার ছক অঙ্কন করো। প্রথম জাবেদারে কি হবে বলো? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা হবে যতটি আবেদনপত্র পাওয়া যাবে তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে। আবারও বলছি,
যতটি আবেদনের পত্র পাওয়া যাবে, মানে কি, এই যে 26,000 আবেদনপত্র পাওয়া গেল, 26কে গুণ করব কত টাকা দিয়ে? 40 আর 2 যোগ করে 42 টাকা দিয়ে এই টাকাটা হবে। আমরা ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারি, ব্যাখ্যায় লিখে দিব 42 টাকা দরে 26,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো এই হচ্ছে প্রথম জাবেদাটা। তো আরেকটা জাবেদা হবে, সেই জাবেদাটা ইচ্ছে করলে নিচে করব, আমরা অবশ্যই নিচে করব 1 ছকের মধ্যে, কিন্তু আমার থেকে না জায়গা নাই। আমি অঙ্কটা একটু ভালো করে বোঝানোর জন্য উপরে প্রশ্নের কিছু অংশ নিয়ে এসেছি, ওরা দেখে দেখে করতে পারছি, সেজন্য আমি একটা একটা করে জাবেদা একটা স্লাইডে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইখানে প্রথম জাবেদাটা হলো। এবার দ্বিতীয় জাবেদাটা আমরা করার জন্য পরে পেজে যাই। তো দ্বিতীয় জাবেদায় এই শেয়ার আবেদনের অর্থ 3 ভাগে ভাগ হবে, 3টা ভাগে ভাগ হবে। কিছু যাবে মূলধনে, মূলধনে যাবে কিছু, ওডিআরে যাবে কিছু শেয়ার, আর ব্যাংক হিসাবে যাবে কিছু। লক্ষ্য করি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, টাকা হবে ওই প্রথম জাবেদায় যেটি লিখছিলাম, প্রথম জাবেদায় ব্যাংক হিসাবে যেটি জমা হয়েছিল আবেদন থেকে, সেটাই ডেবিট হবে। আর 3টা ক্রেডিট কি কি হবে বলো তো? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার ওডিআর হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, আরেকটা বিষয় বলি, অনেক বইতে তোমরা হয়তো দেখবে এই দুটা নিয়ে একটা জাবেদা করছে আর ব্যাংক হিসাবটা নিয়ে আলাদা জাবেদা করেছে। সমস্যা নেই, একসাথে করলেও হবে। এবার টাকা লিখব। মূলধনে বসবে ফ্রেশ মূলধনের টাকা, ওডিআরে বসবে ওডিআরের টাকা, ব্যাংকে বসবে ফেরতের টাকা। তো আস্তে আস্তে লিখি। শেয়ার মূলধনে লিখব এই যতটি শেয়ার ইস্যু করেছিলাম 25,000 শেয়ার, তাকে আসল 40 টাকা দিয়ে গুণ করে 10 লক্ষ টাকা মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, ওডিআরে লিখব এই যে যতটি শেয়ার ইস্যু করেছিলাম তাকে ওডিআরে 2 টাকা দিয়ে গুণ করে 50,000, 50,000 টাকা। আর ব্যাংক হিসাবে লিখব ফেরত দিব কয়টি। আমি চেয়েছিলাম, ইস্যু করেছিলাম 25,000, আবেদনপত্র জমা পড়েছে 26,000, 1,000 বেশি পেয়েছি। তো 1,000 গুণ 42 টাকা। ভালো করে লক্ষ্য করি, এইখানে মূলধনের 40 দিয়ে গুণ হবে আসল টাকা, ওডিআরে 2 দিয়ে গুণ হবে ওডিআরের টাকা, আর 40 আর 2 42 টাকা ধরে এইখানে গুণ হবে যতটা ফেরত দিব। তার মানে কি 1,000 ফেরত দিব, 1,000 বেশি পেয়েছিলাম, 1,000 গুণ 42 টাকা, 42,000 টাকা। আবার এটা অন্যভাবে বের করা যায়, এই টাকা থেকে যদি এই দুটো বিয়োগ করি তাহলে এমনি এটা পাওয়া যায়। এবার শেষে আমরা ব্যাখ্যা লিখলে হবে না লিখলে হবে, লিখে দিলাম শেয়ার ওডিআরের শেয়ার আবেদনের অর্থ মূলধন ওডিআর হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। 2 নম্বর জাবেদা তোমাদের সবার হয়েছে? তো এই ছিল আমাদের জাবেদা। আর কোনো তথ্য নাই এই অঙ্কে জাবেদা করার মতো, জাবেদা শেষ হলো, তাই না? তো আরেকটা কথা বলে রাখি যাওয়ার আগে, আমি কিন্তু 2টা জাবেদা 2টা ছকে করেছি, কিন্তু আমরা একটা ছকে করবে, তোমরা অবশ্যই একটা ছকের মধ্যে করবে। আমি বোঝানোর জন্য 2টা ছকে করেছি। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছিল? গ নাম্বারে বলেছিল ব্যাংক জমার উদ্বৃত্ত 10,500 টাকা ধরে এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংক জমার উদ্বৃত্ত যদি দেওয়া না থাকে তাও কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবো। সেক্ষেত্রে আমরা 2টা জাবেদা করেছি, একবার ব্যাংক ডেবিট করেছি আর একবার ব্যাংক ক্রেডিট করেছি। 2টা যোগ বিয়োগ করলে ব্যাংক জমার উদ্বৃত্ত পাবো। যেমন আমি একটু বলে দিচ্ছি, ব্যাংক জমার উদ্বৃত্ত প্রথম জাবেদায় ব্যাংক ডেবিট করেছিলাম কত বলো তো? 10,92,000 মাইনাস দ্বিতীয় জাবেদায় ব্যাংক ক্রেডিট করেছি কত? 42,000। এই যে 10,50,000 ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা বের করলাম। প্রশ্নেও দেওয়া আছে 10,50,000। তার মানে কি এই ব্যাংক জমার উদ্বৃত্ত যে দেওয়া না থাকে তাও আমরা নিজে নিজে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো বুঝতে পেরেছো? জাকারিয়া বলো তো কিভাবে বের করবো? ডেবিট থেকে ক্রেডিটে বিয়োগ করবো, কি বুঝছো কি না? হ্যাঁ, ক্রেডিট ধরে আরও থাকতো বিয়োগ করতাম। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাংক জমার উদ্বৃত্ত 10,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। ওকে, যাই। এই যে আর্থিক অবস্থার বিবরণীর এইভাবে ছক অঙ্কন করবো। রূপা কোম্পানি লিমিটেড বিবরণ 3টা টাকার ঘর টানলেও হতো, তাই না? কিন্তু শেয়ার ইস্যুতে 2টা টানলে হবে, কারণ শেয়ার ইস্যুতে সমন্বয় নাই, সেই জন্য 2টা ঘর টানলে হবে। তো প্রথমে আমরা সম্পদ লিখবো, স্থায়ী সম্পদ এই অঙ্কে নাই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে একটা মাত্র সম্পদ আছে এই অঙ্কে, চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত, ওটা লিখব।
ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা একেবারে শেষের ঘরে লিখব, লিখে নিচে এই ডাবল দাগ দিয়ে দিব। তো আমি উদ্দীপকের কিছু অংশ এখানে ছোট্ট করে লিখে রাখলাম, উদ্দীপকের এই ছোট্ট করে এখানে, কারণ এইটুকু আমার কাজে লাগবে। সেই জন্য সম্পদ পাঠ শেষ, একটি মাত্র সম্পদ ছিল ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আর কোনো সম্পদ এখানে থাকতে পারে? হ্যাঁ পারে। অসমন্বিত ব্যয় নামে এই যে শেয়ার অবলোককের কমিশন থাকতে পারে, তাই না? আবার স্থায়ী সম্পদও থাকতে পারে, এক্সেপশনাল 2-1টা অঙ্কে আছে অনেক সময়, যদি শেয়ারের মাধ্যমে কোনো স্থায়ী সম্পদ কেনে। এই ধরনের অঙ্ক পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখানে কিছু নাই। এইবার আমরা লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ। প্রথমে লিখব অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধন বেচারা অসহায়, অঙ্কের মধ্যে কোনো কাজে লাগে না, কিন্তু লিখতে হয়। অনুমোদিত মূলধন অঙ্কের মধ্যে কোনো যোগ বিয়োগে কাজে লাগে না, কিন্তু নিয়ম রক্ষার্থে লিখতে হয়, নিয়ম রক্ষার্থে লেখা। তো অনুমোদিত মূলধন যে প্রশ্নে বলা আছে 40 টাকা দরে 30,000 শেয়ার ইস্যু করেছে। প্রথমে যেটি বলা থাকে, যতটি শেয়ার নিয়ে অনুমোদন লাভ করেছে কোম্পানি, 30,000 শেয়ার, ওইটা হচ্ছে অনুমোদিত মূলধন। তো আমরা এইটুকুই লিখব, প্রতিটি 40 টাকা দরে 30,000 শেয়ার, প্রতিটি 40 টাকা দরে 30,000 শেয়ার। এবং এই বেচারা অসহায় অনুমোদিত মূলধন যেহেতু কোনো কাজে লাগে না, সেই জন্য 2টো গুণ করে এখানে লিখে ডাবল দাগ দিয়ে ওকে বসায় রাখবো। তুই বেটা এখানে চুপচাপ থাক, কারণ ও কোনো যোগে কাজে লাগবে না, সেই জন্য ডাবল দাগ দিয়ে ওকে কোনো রেখে দিলাম। নিয়ম রক্ষার্থে লিখতে হয় অনুমোদিত মূলধন। তারপরে আমরা কি লিখব? ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। অনেক বইতে তোমরা দেখবে ইস্যুকৃত আলাদা, বিলিকৃত আলাদা, আদায়কৃত আলাদা। তো আমি জায়গা সেভ করার জন্য একসাথে লিখলাম, সমস্যা নেই, একসাথে লিখলেও হবে। এবার ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত কতটি শেয়ার হবে? এই 25,000 শেয়ার। কারণ আমরা 25,000 শেয়ারই ইস্যু করেছি, 25,000 শেয়ারই আদায় বিলি করেছি, আবার 25,000 শেয়ারের টাকা সব আদায় হয়েছে, সেজন্য একসাথে লেখা যায় প্রতিটি। এখন একটা কথা আছে, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত শেয়ারের কত টাকা করে লিখব? অবশ্যই এই আসল টাকা। তোমরা একটু খেয়াল করো, আমার সামনে যারা আছো, সেটি হচ্ছে আমরা এইখানে যখন টাকা লিখব তখন অনেক শিক্ষার্থীর কনফিউশন হয় যে একবার এই 40 টাকা আর একবার 40 সাথে ও দিয়ে 2 টাকা যোগ করে 42 টাকা। তো আমরা এখানে কোন টাকা লিখব? অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত, এই টাকাগুলি অধিয়ার থাক আর অবহার থাক, কোনো ফ্যাক্টর না, মেন টাকা বসবে, এই আসল টাকা বসবে। তোর অধিয়ার থাকলে অধিয়ারের টাকা যোগ হবে না, অবহার থাকলেও অবহারের টাকা বিয়োগ হবে না। এটা খেয়াল রাখবো, কিন্তু এটা কনফিউশন লাগে অনেক শিক্ষার্থীর। যেখানে লিখবো প্রতিটি 40 টাকা দরে এই 25,000 শেয়ার। তো 40 টাকা দরে 25,000 শেয়ার সম্ভবত 10 লক্ষ টাকা নাকি? 10 লক্ষ 10 লক্ষ শেষের ঘরে লিখবো। এখন এই ইস্যুকৃত, বিলিকৃত এর টাকা কিন্তু কাজে লাগবে, এই বেচারা অসহায় না, এর দাম আছে, সেই জন্য এটা নিচে ডাবল দাগ দিব না। এরপরে অধিয়ার লিখব। তো অধিয়ার লেখার সময় অধিয়ারের মর্যাদা রক্ষার্থে এখানে এই কথাটা লিখে রাখবো, সঞ্চিত উদ্বৃত্ত, এইখানে লিখবো অধিয়ার। অধিয়ার আমরা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম, জাবেদাতেও পেয়েছি সম্ভবত এই কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা লিখি। এবার এই দুটো যোগ করে নিচে লিখব 10,50,000। এই যে দায়সমূহ 10,50,000 হলো, মালিকানা সত্ত্বের পরিমাণ এবং সম্পদও 10,50,000, দুটো কিন্তু মিলে গেছে। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী 2 দিক সমান হয়, তাই না? তো এইভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। আমার সামনে যারা আছে কোনো প্রশ্ন থাকলে বলো। এইখানে বুঝতে পেরেছে, এইখানে অনেক শিক্ষার্থীর কনফিউশন হয়, কত দিয়ে গুণ করব? হ্যাঁ, মূল টাকা, অধিয়ার থাক অবহার থাক ফ্যাক্টর না, আসল টাকা, ঠিক আছে? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।